নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন নয় আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও আমি কিন্তু প্রথা বলবো না। আমি এর আগে যে মাধ্যমিক পরীক্ষাটা হলো 2024-এ, দেখবে আমি তার প্রশ্নোত্তরের ভিডিও করে দিয়েছি। 2023 সালে প্রশ্নোত্তর আমার ভিডিও করা আছে। আমার মনে হলো যে না, মাধ্যমিকের বিগত সালের প্রত্যেকটা প্রশ্নোত্তরের ভিডিও করাটা প্রয়োজন। কারণ এমসিকিউ বা এসিকিউ দেখতে গিয়ে যেটা দেখছি যে বিগত পরীক্ষায় যে কোনো এসেছে সেগুলোই আবার রিপিট হচ্ছে সেখান থেকে। তাই আমার মনে হলো যে আমার অনলাইন শিক্ষার্থী বন্ধুদের জন্য যদি প্রত্যেকটা সালের প্রশ্নোত্তর করে দেওয়া যায় তাহলে তারা অনেকটাই উপকৃত হবে। কারণ সেখান থেকে অন্তত 50 বা 60 বা 70% কোশ্চেন কিন্তু কমন চলে আসছে। তাই তাদের কথা মাথায় রেখে আজ আমি তাদের জন্য যে টপিকটা চুজ করেছি সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র 2022, এমসিকিউ 17টা এবং ব্যাকরণের এসিকিউ যে 10টা থাকে। অর্থাৎ 2022 সালের মাধ্যমিকে যে 17টা এমসিকিউ এসেছিল টোটাল সমস্ত যেভাবে সিলেবাস থেকে সেই 17টা আলোচনা করব এবং ব্যাকরণে যে এসিকিউ 10টা আছে সেটা সম্পর্কে আলোচনা করব। কেননা বন্ধু, শুধু আলোচনা করব না, আরো আলোচনা করে দিতে পারতাম, কিন্তু করব না। মাত্র আমি চেষ্টা করি 15 থেকে 20 মিনিটের মধ্যে ক্লাসটা রাখতে, তোমাদের ধৈর্যের সঙ্গে ক্লাসটা করতে পারবো, মনোযোগের সঙ্গে, এবং বিশ্লেষণটা করে দিই এই উত্তরটা কেন হবে বা হবে না। এই কারণেই কিন্তু আমি টপিকটাকে কম নিই, কিন্তু বিশ্লেষণের দিকে বেশি যাই। তোমাদের কাছে যদি প্রশ্নপত্র থাকে ভালো কথা বন্ধু, যদি নাও থাকে ভিডিওটা মনোযোগ দিয়ে শোনো তাহলেই যথেষ্ট হয়ে যাবে। তারপরে প্রশ্নপত্র যখন থাকবে তখন আমার সঙ্গে মিলিয়ে তখন দাগ মেরে নেবে, তাতেই কিন্তু যথেষ্ট হয়ে যাবে। যাদের কাছে সহিক আছে, সহিকার বইয়ের পিছনে দেখবে প্রশ্নপত্র দিয়ে আছে, তারা সেখান থেকে মিলিয়ে দাগ মেরে নেবে। যদি নাও থাকে ভিডিওটা কন্টিনিউ কানে যদি শুনতে থাকে অটোমেটিক কিন্তু সেটা মুখস্থ হয়ে যাবে। বা অনেক বাজার চলতে বলতে প্রচুর কোশ্চেনের ভুল উত্তর দিয়েছে, সেই সংশোধনগুলো কিন্তু আমি করে দেবো। দেখবে ডাউট হবে, তাদের প্রচুর ভুল দিয়েছে। আমি যেটা বলছি মনে রাখবে, 100% নিট অ্যান্ড ক্লিন সঠিক উত্তর, আবার যুক্তি তর্ক দিয়ে ওই উত্তরে ওটাকে কিন্তু কখনো খণ্ডন হয়, এটা নিশ্চিত থাকতে পারো। সেদিক থেকে বন্ধু প্রশ্নপত্রে না থাকলে সরাসরি আমি দেখো চলে যাচ্ছি। ফলে আমি যেটা প্রশ্নটা বলবো তোমরা মোটামুটি ভাবে সেই জিনিসটা চেক করে নাও, তাহলে প্রশ্নটা শুনে নাও বা জেনে নাও উত্তরটা, তারপরে নিজেদের মতো খাতায় তুলে নেবে বা অন্য জায়গায় তখন বইয়ের থেকে দাগিয়ে নেবে। দেখুন, প্রথমেই যে প্রশ্নটা 2022 সালে এসেছিল যে পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির কি নাম? বুঝে গেল বন্ধু? অর্থাৎ এটা বুঝতেই পারছো জ্ঞানযোগ্য গল্প থেকে নেওয়া আছে মহাশ্বেতা দেবীর। উত্তরটা হবে, আমি সরাসরি অপশন চুজ করছি, সরাসরি উত্তরে চলে যাচ্ছি গ, অর্থাৎ প্রথম দিন। তাহলে পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির কি নাম? উত্তর হবে গ, প্রথম দিন। এটা জ্ঞানচক্ষু থেকে নেওয়া হয়েছে। তারপর হচ্ছে গিরিশ মহাপাত্রের বয়স কত? বলছে গিরিশ মহাপাত্রের বয়স কত? তোমরা জানো কোথা থেকে নিয়েছে? পথের দাবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। সেই গিরিশ মহাপাত্রের বয়স কত? অবশ্যই উত্তরটা হবে কিন্তু খ, 30-32-এর অধিক কিন্তু নয়। ফলে গিরিশ মহাপাত্রের বয়স কত? অবশ্যই কিন্তু 30-32-এ কিন্তু অধিক নয়। বোঝা গেল বন্ধু? তারপর হচ্ছে জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন। এই যে জগদীশবাবু বিরাগীকে ক টাকা প্রণামী দিতে চেয়েছিলেন? অবশ্যই বন্ধু উত্তর হবে কিন্তু ঘ, 100 টাকা। উত্তর হবে ঘ, 100 টাকা। আমি নিশ্চিত বাজার চলতি অনেক বড় বড় কোম্পানির বইতে এটা ভুল লেখা আছে। তারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানে 101 টাকাকে উত্তর করতে কিন্তু চেয়েছেন, কিন্তু ব্যাপারটা অন্যরকম। 101 টাকা হরিদাকে দেওয়া হয়েছিল, কিন্তু যে বিরাগীকে দিয়েছিলেন কিন্তু প্রণামী হিসাবে 100 টাকা। অর্থাৎ প্রথমে যিনি কিন্তু এসেছিলেন তাকে কিন্তু দেওয়া হয়েছিল কিন্তু 100 টাকা। ফলে এই যে যদি প্রশ্নটা এখানে ক্লিয়ার, মানে ব্যাপারটা তো অন্যরকম ভাবে কিন্তু সাজালে আমার মনে হয় যেন ভালো ছিল। যে জগদীশবাবু বিরাগীকে প্রণামী, তাহলে বিরাগী যদি হরিদাকে ধরা হয় তাহলে তাকে দিয়েছিলেন 101 টাকা। আর যদি সন্ন্যাসী হয় তাহলে হবে কিন্তু সেখানে কি বলতো, সেখানে হবে কিন্তু 100 টাকা। ফলে বিরাগী হিসাবে কিন্তু আমাদের কাকে বলা আছে? বিরাগী হিসাবে কিন্তু আমার হরিদাকেই বলা আছে। সেক্ষেত্রে বিরাগীকে কত প্রণামী দিতে চেয়েছিলেন? 101 টাকা। আর সন্ন্যাসীকে কত দিতে চেয়েছিলেন? 100 টাকা। ক্লিয়ার বন্ধু? তো কালো ঘোমটার নিচে অপরিচিতি ছিল, কি অপরিচিতি ছিল? আফ্রিকা কবিতার থেকে নিয়ে আছে। আমরা জানি, বলেছিলাম কবিতাগুলো একটু মুখস্থের মতন করে দিয়ে তাহলে তোমাদের কিন্তু অনেকটা কিন্তু সুবিধা হবে। কি রকম? যে কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, আফ্রিকা কবিতায় পরিষ্কার বলছেন, তাহলে উত্তরটা হয়ে যাবে ঘ, অর্থাৎ কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। তারপর আমাদের ডান পাশে এটাও বলে দিয়েছিল আয়ারা বেঁধে বেঁধে দেখি সংকোচ, বলেছিলাম কবিতাগুলো একটু মুখস্থ করতে তাহলে প্রশ্নগুলো ইজি হয়ে যায়। আমাদের ডান পাশে কি? ধস, বায়ে গিরিখাত, মাথায় মোমারো, পায়ে পায়ে হিমানির বাত। তাহলে উত্তর আমাদের ডান পাশে কিন্তু ধস, অর্থাৎ গ উত্তর। ক্লিয়ার বন্ধু? অট্টলে হট্টগোলে স্তব্ধ, এটা দেখো প্রলয় উল্লাস কবিতা কাজী নজরুল ইসলামে। বলেছিলাম একটু মুখস্থের মতন করলে ইজি হয়ে যায়। অট্টলে হট্টগোলে স্তব্ধ চরাচর, স্তব্ধ চরাচর। দেখো উত্তরটা আছে ক, এই আছে, তাহলে স্তব্ধ ড্যাশ, উত্তরে কে যাবে? ক, চরাচর।
তো হচ্ছে লেখক শ্রীপান্তের ছেলেবেলায় দেখা দারোগা বাবুর কলম কোথায় থাকতো? হারিয়ে যা কালি কলম, মনে পড়ছে? হারিয়ে যা কালি কলম, হারিয়ে যা কালি কলম। এই যে লেখক শ্রীপান্ত, এই শ্রীপান্ত যে লিখেছেন যে ছেলেবেলায় দেখতেন দারোগা বাবুর কলম কোথায় থাকতো আমরা জানি, অবশ্যই কিন্তু সেখানে পড়েছি। অতএব উত্তরটা যাবে ঘ, পায়ের মোজায় কিন্তু গজে থাকতো। কোথায় গজে থাকতো? পায়ের মোজা। তো দারোগা পায়ের মোজায় কিন্তু কলম গুজে রাখতেন। তাহলে 19 শতকে 32,000 অক্ষর লেখানো যেত। আমরা যখন রামায়ণকে যখন মানে আমার টুকে টুকে হাতে টুকে লিখতে হতো, যখন যখন ছাপাখানা ছিল না, কপি করা হতো, পাণ্ডুলিপি করা হতো, সেই 19 শতকে 32,000 অক্ষর লেখানো হতো। কত পয়সা জানো? মাত্র 12 আনা। 12 আনা পেলেই কোন একজন রাইটার সে কিন্তু 32,000 অক্ষর কিন্তু 19 শতকে লিখে দিল। অর্থাৎ উত্তর হয়ে যাচ্ছে কিন্তু খ, 12 আনায়। তাহলে কঙ্কাবতী ডমরুর স্বনামধন্য লেখকের নাম আমরা জানি। কঙ্কাবতী ডমরুর স্বনামধন্য লেখক আমরা নাম শুনেছি, হারিয়ে যায় কালি কলমে এটা আছে, কঙ্কাবতী সেখান থেকে নেওয়া হয়েছে। যে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় হাস্যরসাত্মক লেখক, কঙ্কাবতী ডমরুর স্বনামধন্য লেখকের নাম অবশ্যই গ উত্তর, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। তো যে বিভক্তি শব্দের অর্থ কি? অবশ্যই জানো বন্ধু, বিভক্তি শব্দের অর্থ কিন্তু দেখো আমরা অবশ্যই জানি ক উত্তর হবে এখানে বিভাজন। অর্থাৎ বিভক্তি শব্দের অর্থ কি? বিভাজন। বিভক্তি মানে কি? বিভাজন বা আলাদা, এটা বলতে পারো। যে কলমে কায়স্থ চিনি, কলমের তলায় দাগ, কোন কারক? দেখো কলমে কায়স্থ চিনি তার মানে কি? কলমের দ্বারা কায়স্থ চিনি। কলমে কায়স্থ চিনি কি মানে? কলমের দ্বারা কায়স্থ চিনি। অবশ্যই দ্বারা দিয়ে কর্তৃক দিয়ে প্রশ্ন করলে যে কারক হয় সেটা যে করণ কারক। তাহলে উত্তর হয়ে যাচ্ছে বন্ধু কিন্তু গ, অর্থাৎ কলমে কায়স্থ চিনি কোন কারক? অবশ্যই কিন্তু গ, করণ কারক। তো হচ্ছে মেসি কি খেলাই না খেললো, কি জাতীয় কর্ম? আমরা জানি যখন ক্রিয়াপদ আর কর্মপদ একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন তাকে বলা হচ্ছে সমধাতুজ কর্ম। দেখো মেসি কি খেলাই, খেলাই কর্ম, খেললো এটা হচ্ছে ক্রিয়া, তাহলে দুটোই খেল ধাতু থেকে উৎপন্ন হয়েছে, সুতরাং কর্মপদ আর ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে বলে এটাকে বলতে হবে সমধাতুজ কর্ম। ক্লিয়ার বন্ধু? তো বলছে আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী, পায়ের তলায় দাগ, আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী, পায়ের তলায় কিন্তু দাগ। তাহলে পায়ের তলায় যদি দাগ থাকে তাহলে কি কারক? তাহলে এই যে দেখো অপশন দিয়েছে, তাহলে পায়ের ধুলো কি? ধুলোটা হচ্ছে কর্ম, পায়ের কোথাকার? পায়ের, ঠিক আছে? তাহলে সম্বন্ধ যোগ হয়ে আছে কিন্তু, ফলে পায়েরটা কি পদ? অবশ্যই কিন্তু বন্ধ হয়ে যাবে ঘ উত্তর, সম্বন্ধ পদ। অর্থাৎ এই বাক্যে পায়ের ধুলোর পায়েরটা হচ্ছে সম্বন্ধ পদ, ঘ উত্তর। তো সমাসের মূল অর্থ দেখো, সমাসের মূল অর্থ এখানে যেভাবে দিয়েছে সেই অনুসারে আমাকে অপশন নিতে হবে, এমনি সমাস শব্দের অর্থ সংক্ষেপ করা, কিন্তু এখানে যেটা বলেছে সেই অনুসারে অপশন অনুসারে গ উত্তরটা ঠিক, অর্থাৎ একাধিক পদের একটি পদে পরিণতি লাভ। তাহলে সমাসের মূল অর্থ হচ্ছে কিন্তু একাধিক পদের একটি পদে পরিণত লাভ, এই অপশন অনুসারে অর্থাৎ গটা ঠিক। তাহলে বুড়ো মানুষের কথাটি শোনো, নিম্নতে পত্রে যে শোনো বুড়ো মানুষের তলে দাগ দিয়ে কর্ম মানে কি সমাস জানতে চাইছে। দেখো বুড়ো মানুষ, ব্যাস বাক্য কি? বুড়ো যে মানুষ। আমরা জানি বুড়ো যে মানুষ, ব্যাস বাক্যের মিডলে যে থাকলে সাধারণত কি? সাধারণ কর্মধারা হয়। দেখো অপশন আছে খ, কর্মধারায় সমাস। তাহলে বুড়ো মানুষ কি সমাস হবে? অবশ্যই বন্ধু হয়ে যাবে কিন্তু কর্মধারায় সমাস, খ উত্তর। দশানন, দেখো অপশন দ্বিগু এবং বহুব্রী দুটোই আছে, কি উত্তর হবে? দেখো বন্ধু বেশিরভাগ বইতে ভুল লেখা আছে, লেখা আছে 10 আননের সমষ্টি বা সমাস, দ্বিগু সমাস করা আছে, ভুল কথা বন্ধু, এটা হবে বহুব্রী সমাস। কারণ 10 আনন যার দশানন, কারণ দশানন বলতে 10 কেও বোঝায় না, আননকেও বোঝায় না, দশানন বলতে কাকে বোঝায় বলতো? রাবণকে। তাহলে যে সমাসে পূর্বপদ এবং পরপদ কারো প্রাধান্য না পায়, অন্য একটা পদ প্রাধান্য পায়, তাকে বলা হচ্ছে কিন্তু বহুব্রী সমাস। সেক্ষেত্রে দশানন বলতে যেহেতু রাবণকে বোঝায়, অন্য পদের প্রাধান্য পায়, 10 বা আননের প্রাধান্য পায় না, তাই দশানন অবশ্যই বহুব্রী সমাস, অর্থাৎ উত্তরটা কিন্তু খ হবে। তবে হচ্ছে পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, অর্থাৎ পূর্বপদের বিভক্তি লোপ পাবে আবার পরপদের অর্থ প্রাধান্য পাবে, কোন সমাসে বলো তো? অবশ্যই আমরা জানি তৎপুরুষ সমাসে। দেখো একটা উদাহরণ দিই বন্ধু, তাহলে ব্যাপারটা বুঝে যাবে। ধরো আমি বললাম বধূ, বধূকে বরণ, তাকে কি বলা হচ্ছে বলতো বন্ধু? বধূ বরণ। তাহলে পূর্বপদের কে বিভক্তি লোপ পেল, আর পরপদ বরণ প্রধান, কারণ বধূ বরণ হতে পারে, জামাই বরণ হতে পারে, তাই না? নবীন বরণ হতে পারে, তো বরণটাই কিন্তু আসল। তাহলে পূর্বপদে দেখো কে বিভক্তি লোপ পেল, আবার পরপদ বদনটা কিন্তু মানে প্রাধান্য পেল, সে এটাকে কি বলেছে? কর্মতৎপুরুষ সমাস। তাহলে অবশ্যই কিন্তু যেটা উত্তরটা হয়ে যাচ্ছে দেখো বন্ধু, অবশ্যই গতে অপশন আছে কিন্তু তৎপুরুষ সমাস। তাহলে পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, সেটি হলো অবশ্যই বন্ধু গ উত্তর, তৎপুরুষ সমাস।
তবে পড়ানোর মাঝে বন্ধুরা একটা কথা বলি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। তোমরা জানো বন্ধু, যখনই তোমাদের যে বিষয়ের একান্ত প্রয়োজন আমি আপ্রাণ চেষ্টা করি সেই টপিকটা নিয়ে কিন্তু সরাসরি ক্যামেরায় আসতে, কারণ অনলাইন বন্ধুদের জন্য আমি চাই তাদের কথা দিয়েছি, কথা না দিয়ে কথা রাখি। সুতরাং তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য যেটা যেটা করা উচিত আমি সেটাই কিন্তু করব। দেখো বন্ধু, এটাই ছিল এই যে টোটাল 17টা যে 2022 সালে এমসিকিউ এসেছিল, টোটাল আমি বিশ্লেষণ সঠিক উত্তর শুধু করে দিলাম। এইবার আমি চলে যাব কিন্তু ব্যাকরণের এসিকিউর যে 10টা কোশ্চেন থাকে সেটাও বিশ্লেষণ করে তোমাদের বুঝিয়ে দিতে। সেদিক থেকে দেখো বন্ধু, প্রথমেই যে প্রশ্নটা আছে ব্যাকরণের এসিকিউ সাধারণত থাকে 2.4 যে কোশ্চেনটা থাকে, অর্থাৎ সমাস কাকে বলে। আমি ভিডিও দেখবা সমাসের উপর আমার প্রচুর ভিডিও আছে, সেখানে বিস্তারিত প্রচুর আলোচনা করেছি। এখন সংক্ষেপে উত্তর বলি, সমাস কাকে বলে? পদের সঙ্গে পদের মিলনকে সমাস বলে। অর্থাৎ একাধিক পদ যখন মিলিত হয়ে এক পদে পরিণত হয় তখন তাকে সমাস বলে। বিভিন্ন বইতে বিভিন্ন সংজ্ঞা থাকতে পারে। আমি দেখবো বন্ধু আমার মতন করে আমি বুঝে তোমাকে বোঝানোর চেষ্টা করি। কোন বইতে কি লেখা আছে সেটা আমার বক্তব্য বিষয় নয়, তুমি সঠিক বলছো কিনা এটা বক্তব্য। অর্থাৎ একাধিক পদ যখন মিলিত হয়ে এক পদে পরিণত হয় তখন তাকে বলা হচ্ছে মিনিংপূর্ণ হয়, তখন তাকে বলা হচ্ছে কিন্তু সমাস। ক্লিয়ার বন্ধু? শুধু কাকে বলে উদাহরণ চাইনি, বলে উদাহরণ দিলে হবে না দিলে হবে, মানে রাত দিন, হ্যাঁ কাগজ কলম যা খুশি একটা উদাহরণ দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। রত্নাকর শব্দটির ব্যাস বাক্যস সমাসের নাম লেখো। দেখো বন্ধু বলছে রত্নাকর ব্যাস বাক্যস সমাসের নাম। এই যে রত্নাকর বলেছে রত্নাকর, রত্নাকরের ব্যাস বাক্য কি? রত্নাকরের ব্যাস বাক্য হচ্ছে রত্নের আকর। ঠিক আছে, তাহলে পূর্বপদের সঙ্গে র বা এর বিভক্তি যদি যোগ থাকে তখন সেটা হয়ে যায় কিন্তু সম্বন্ধ তৎপুরুষ সমাস। তাহলে রত্নাকর মানে রত্নের আকর, রত্নাকর মানে যে সমুদ্রে প্রচুর মানে জিনিসপত্র পাওয়া যায় বলে, রত্ন পাওয়া যায় বলে তাকে বলা হচ্ছে রত্নাকর। তাহলে এটা হয়ে যাচ্ছে কিন্তু সম্বন্ধ তৎপুরুষ সমাস। বুঝে গেল বন্ধু? তো যে ক্ষুদ্র গ্রহ ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লাগবে। এই যে ক্ষুদ্র গ্রহ, দেখো বন্ধু কি দিয়েছে? ক্ষুদ্র গ্রহ। তাহলে ক্ষুদ্র গ্রহকে কি বলা হচ্ছে বলতো? উপগ্রহ। ঠিক আছে, এই যে ক্ষুদ্র গ্রহ উপগ্রহ, ঠিক আছে। তাহলে ক্ষুদ্র গ্রহ যদি উপগ্রহ হয় তাহলে এই যে ক্ষুদ্রত্বে কি সমাস হয় বলতো? অব্যয়ীভাব সমাস হয়। তো এই ক্ষুদ্র গ্রহ উপগ্রহ এটা কি সমাসের উদাহরণ? এটা অবশ্যই বন্ধু কিন্তু অব্যয়ীভাব সমাসের উদাহরণ। বোঝা গেল বন্ধু? তারপরে কি আছে? তারপরে তোমাদের দিয়েছে একটি নিত্য সমাসের উদাহরণ দাও। কি বলেছে? একটা নিত্য সমাসের উদাহরণ। একটু ভাবো কি বলেছে? নিত্য সমাসের উদাহরণ দিতে বলেছে। নিত্য সমাস আমি বলেছি যে সমাসের ব্যাস বাক্য হয় না, যা সমাসবদ্ধ শব্দের মিনিং ভাঙায় তাকে নিত্য সমাস। প্রচুর নিত্য সমাস হতে পারে। জলমাত্র, কেবল জল, দর্শন মাত্র, গ্রামান্তর, ঠিক আছে, পাঠান্তর, দেশান্তর। বোঝা গেল বন্ধু? কৃষ্ণ সর্প, এই ইত্যাদি ইত্যাদি সব প্রত্যেকটাই কিন্তু নিত্য সমাসের উদাহরণ। তারপরে তোমাদের যেটা চেয়েছে যে উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে। দেখো বন্ধু, যে উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে একটু ভাবো। উপপদ কাকে বলে? কৃদন্ত পদের আগের পদকে উপপদ বলা হয়। আমি তোমাদের যখন সমাস শিখিয়েছি, বিস্তারিতভাবে শিখিয়েছি, সেটা দেখে নেবে। সেই ভিডিওটা প্লে লিস্টে যাবে, লিস্ট করা আছে সমাসের প্রত্যেকটা, সেখানে দেখে নেবে, সুবিধা হবে। জাস্ট আমি এখন সংজ্ঞাটা বলে যাব। কৃদন্ত পদের পূর্বপদকে উপপদ বলে। উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে বলা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে বলা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। পঙ্কে জন্মে যা পঙ্কজ, খ বা আকাশে চড়ে যে খেচর, অরিকে দমন করেন যিনি অরিন্দম। এই যে অর্থাৎ কৃদন্ত পদ, অর্থাৎ কৃত ধাতুর আগে যে পদটা থাকে তাকে উপপদ কিন্তু বলা হয়। বোঝা গেল বন্ধু? তারপর এটা কি আছে বলতো? যে প্রযোজ্য কর্তার একটি উদাহরণ দাও। এই যে কর্তা, আমরা জানি প্রযোজক কর্তা আর প্রযোজ্য কর্তা। প্রযোজক কর্তা কি? যে কর্তা নিজে কাজ করে না সে হচ্ছে প্রযোজক, যাকে দিয়ে কাজ করায় সে হচ্ছে প্রযোজ্য। একটা উদাহরণ দিই। ধরো আমি বললাম মা শিশুকে চাঁদ দেখায়। বোঝা গেল বন্ধু? এই দেখানোর কাজটা বলতো মা করছে? কখনোই না। কে করছে? শিশু করছে। তাহলে মা শিশুকে দিয়ে চাঁদ দেখাচ্ছে, তাহলে এখানটায় জানবে যে করায় সে হচ্ছে প্রযোজক, আর যে করে সে হচ্ছে কিন্তু প্রযোজ্য। বোঝা গেল বন্ধু? তাহলে দেখ, অর্থাৎ যে করায় প্রযোজক অর্থাৎ কি ডিরেক্টর সিনেমার, আর যে করায় প্রযোজ্য অর্থাৎ অ্যাক্টর নায়ক। তাহলে মা এখানটায় প্রযোজক, শিশু এখানে কিন্তু প্রযোজ্য। তাই বলেছে এখানে প্রযোজ্য কর্তার উদাহরণ। তাহলে এই বাক্যে শিশুকে কিন্তু প্রযোজ্য কর্তা। তাহলে কি হচ্ছে? শূন্য বিভক্তি কাকে বলে? অসাধারণ প্রশ্ন, পরীক্ষায় এসেছে, খুবই ভালো, এটা আমাদের জানা উচিত। শূন্য বিভক্তি আমরা জানি অবিভক্তি, আরেক নাম শূন্য বিভক্তি। এটা কাকে বলে?
অর্থাৎ যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করলেও নিজেকে কখনোই দেখা যায় না, দেখায় না, নিজে অদৃশ্য থাকে। অর্থাৎ যে বিভক্তি নিজে অদৃশ্য থেকে শব্দকে পদে পরিণত করে দেয় তাকে শূন্য বিভক্তি বলে। এই বিভক্তি দেখা যায় না বলেই তো এর নাম হচ্ছে শূন্য বিভক্তি, যেমন অবিভক্তি, শূন্য বিভক্তি। অর্থাৎ একটা শব্দের সঙ্গে কোনোটা যদি কোনো বিভক্তি যোগ না থাকে তাকে শূন্য বিভক্তি বলা হয়। যেমন ধর হচ্ছে যে আমি বললাম সুমন শ্রুতিকে খুব ভালোবাসে। ক্লিয়ার? এই যে সুমন শ্রুতিকে খুব ভালোবাসে, এই যে সুমন শব্দটার তলায় যদি দাগ দিই, কে শ্রুতিকে খুব ভালোবাসে? সুমন। ক্লিয়ার? এই সুমন শব্দটার সঙ্গে কোনো কিছু যোগ আছে? নেই, এটা শূন্য বিভক্তি। তো এই সুমনের সঙ্গে কিছু না থাকলেও দন্ত নেওয়ার পরে কি আছে বলো তো? অযোগ আছে। এই অ আছে বাট দেখা যায় না, এই জন্য এটা হচ্ছে শূন্য, অদৃশ্য রয়েছে। ক্লিয়ার? তাহলে সুমন শ্রুতিকে খুব ভালোবাসে, এই সুমন শব্দের সঙ্গে অবিভক্তি বা শূন্য বিভক্তি রয়েছে। বোঝা গেল বন্ধু? তারপর হচ্ছে সম্বন্ধপদের বিভক্তি কি কি? অসাধারণ প্রশ্ন। সম্বন্ধপদের বিভক্তি আমি শিখেছি বন্ধু সম্বন্ধপদ পড়াতে গিয়ে। অর্থাৎ র বা এর, এটা হচ্ছে সম্বন্ধ তৈরি করতে সাহায্য করে। অর্থাৎ সম্বন্ধপদের বিভক্তি সাধারণত যেটা হয়, বলছে সম্বন্ধপদের বিভক্তি কি কি? দেখো সম্বন্ধপদের র বা এর সাধারণত এটা কিন্তু যুক্ত হয়, সম্বন্ধপদের র বা এর। যেমন আমার র, ঠিক আছে, অমকের এর, ঠিক আছে। অর্থাৎ র বা এর বিভক্তি সাধারণত সম্বন্ধপদ তৈরি করতে সাহায্য করে। বোঝা গেল বন্ধু? তারপরে কি হয়েছে যে একটি গৌণ কর্মের উদাহরণ দাও। প্রচুর, এটা মাধ্যমিকে প্রচুর আসে, শুধু মাধ্যমিক নয়, বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা, বিশেষ প্রাইমারি পরীক্ষা আসতে গেছে। এই যে একটু গৌণ কর্ম উদাহরণ দাও। যদি কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেটাই মুখ্য কর্ম ক্রিয়াকে, আর কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা হচ্ছে গৌণ কর্ম হয়। আর মুখ্য কর্ম সর্বদা শূন্য বিভক্তি হয়, গৌণ কর্ম সর্বদা কিন্তু কি বিভক্তি বলে তো? কে বিভক্তি হয়। তাহলে এখানটায় আমাকে বলেছে কিন্তু একটু গৌণ কর্মের উদাহরণ দাও। যদি এই উদাহরণটাই যদি বলি, ঠিক আছে, এবার ধরো আমি যদি এই উদাহরণটাকে একটু অন্যভাবে টানি, যে আমি বললাম শ্রুতি সুমনকে একটি ডায়েরি দিয়েছে। ক্লিয়ার বন্ধু? এবার দেখো কি দিয়েছে? ডায়েরি। কাকে দিয়েছে? সুমনকে দিয়েছে। এই যে বললাম কি দিয়ে প্রশ্ন করলে মুখ্য কর্ম, আর কাকে দিয়ে প্রশ্ন করলে গৌণ কর্ম। ক্লিয়ার? আর মুখ্য কর্ম সর্বদা শূন্য বিভক্তি হয়, আর গৌণ কর্ম সর্বদা কে বিভক্তি হয়। তাহলে আমাকে প্রশ্ন করেছে একটি গৌণ কর্মের উদাহরণ দাও। তাহলে গৌণ কর্ম কি? গৌণ কর্মটা কিন্তু সুমনকে। তাহলে শ্রুতি সুমনকে একটি ডায়েরি দিয়েছে, তার মানে এখানটায় সুমনকেটা হয়ে যাচ্ছে কিন্তু গৌণ কর্ম। বুঝে গেল বন্ধু? তোমরা ভাবছো যে স্যার হয়তো মাধ্যমিকের প্রশ্ন উত্তরতে আলোচনা করতে বসেছে, তাহলে মাধ্যমিকেরই কাজে লাগবে, আমরা শুনে করবো কি? না বন্ধু, এটা শুধু মাধ্যমিকের জন্য নয়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমএসসি, এসএসসি, যে যেখানে পরীক্ষা দাও না কেন বন্ধু, গ্রামাটিক্যাল বিষয়টা আসতেই পারে 100%। আর যারা এমএসসি ও এসএসসি পরীক্ষা দেবে, কম্পিটিশন পরীক্ষা দেবে, তাদের জন্য তো টেক্সচুয়াল কোশ্চেন থেকে শুরু করে গ্রামার প্রত্যেকটা আসার সম্ভাবনা। যে 3 তারিখে মার্চের এমএসসি পরীক্ষা হতে চলেছে, সেখানে এখান থেকে কমন চলেই আসতে পারে। অবাক হওয়ার কিছু হবে না যদি এখান থেকে 2-4টে কমন চলে আসে। ফলে তাদেরও বলবো ধৈর্য ধরে মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখতে। উপকার বন্ধু তোমাদেরই হবে, আমার নয়। তোমাদের উপকারের জন্যই কিন্তু আমার এই কষ্ট করে ক্লাসটা কিন্তু নেওয়া। শেষ কোশ্চেন আজকের আলোচনায় 2022 সালের শেষ এসএকিউর যে কোশ্চেনটা ছিল, যে বলেছে চিঠি পকেটে ছিল, কারক ও বিভক্তি নির্ণয় করো। কি বলেছে? বলেছে চিঠি পকেটে ছিল, চিঠি পকেটে ছিল, পকেটের তলায় দাগ দিয়ে বলেছে কোন কারকের কোন বিভক্তি। এবার দেখো তো বন্ধু, তোমাদের শিখেছিলাম স্থান, বিষয়, সময়, এটা যদি বোঝায় অধিকরণ কারক হয়। আর প্লাস অবস্থায় থাকলেও কিন্তু অধিকরণ কারক হয় যদি জায়গা। কার তলায় দাগ দিয়েছে? পকেট। তাহলে চিঠিটা কোথায় ছিল? পকেটে ছিল। কোথায় ছিল? পকেটে ছিল। ক্লিয়ার? তাহলে এটা কি হয়ে যাচ্ছে? অধিকরণ কারক হয়ে যাচ্ছে। মেইন শব্দটা কি? পকেট, পকেট। তাহলে তার সঙ্গে কি যোগ হয়েছে? এ, অর্থাৎ অধিকরণ কারকের কিন্তু এটা এ বিভক্তি। তাহলে চিঠিটি পকেটে ছিল, পকেটের তলায় কোন কারক? অধিকরণ কারকের এ বিভক্তি। আশা করছি বন্ধু আজকেও 2022 সালের মাধ্যমিকের যে 17টা এমসিকিউ এবং ব্যাকরণের যে 10টা এসিকিউ খুব সুন্দরভাবে চুলচেরা বিশ্লেষণ করে তোমাদের মতন করে বোঝাতে পেরেছি। তারপরে বন্ধু কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।